নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আমরা আজও চলে এসেছি আমাদের পজিটিভ বার্তার পেজ থেকে লাইভ অনুষ্ঠান নিয়ে। আপনারা চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি ও পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি, জয়শ্রী পল বর্ধন ম্যাডাম। তো ম্যাডামের সঙ্গে পরিচয়টা করে নেব। নমস্কার ম্যাডাম। নমস্কার ম্যাডাম, আপনাকে আমাদের পজিটিভ বার্তার এই প্ল্যাটফর্মে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ তোমাকেও। ম্যাডাম, প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইবো আমাদের পজিটিভ বার্তার এই প্ল্যাটফর্মে এসে আপনার কেমন লাগছে? পজিটিভ বার্তার এই প্ল্যাটফর্মে এসে আমার খুবই ভালো লাগছে, কারণ আমি এটা মোবাইলে দেখতাম যে পজিটিভ বার্তার যে শোগুলি, সেই শোগুলি আমাকে সত্যিই আপ্লুত করেছে। আমি এখানে এসে খুবই খুশি হয়েছি। আমি জানতাম না যে এখানে আজকে এসে আমি এরকম করে একটা অনুষ্ঠান করব। আমার খুব ভালো লাগছে। ধন্যবাদ ম্যাডামকে। এরপর আপনার পরিচয়টা একটু জেনে নেব ম্যাডাম। আমার নাম জয়শ্রী পাল বর্ধন। আমি ভোলাগিরি আশ্রমের অপোজিটে থাকি। আমি একজন টিচার ছিলাম, এখন আমি টিচার নেই, কিন্তু আমি বিভিন্ন সামাজিক কাজও করে থাকি। আর এখন তো আমি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে মেটাভার্স এবং স্পোকেন ইংলিশ শিখতে পারছি ওখানে। ধন্যবাদ ম্যাডামকে। ম্যাডাম, আপনার কাছ থেকে একটু জেনে নেব আপনার লাইফের জার্নিটার ব্যাপারে। লাইফের জার্নিটা আমি ছোটোবেলায় যেটা স্কুল লাইফ, সেটা ছিল আমার বর্দোয়ালি স্কুল থেকে আমার ছিল। বর্দোয়ালি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় থেকে আমি পাস করেছি, 12 পাস। তারপর ওমেন্স কলেজ থেকে আমি অনার্স গ্রাজুয়েট করেছি। আমার সাবজেক্ট ছিল এডুকেশন। তারপর আমি মন্টেসরি কোর্স করেছি, সিটিআই কোর্স, সিভিল ডিফেন্স কোর্স, এগুলিও আমার ছিল। সঙ্গে আমার ছিল ফাইন আর্টস কলেজ থেকে ডিপ্লোমা কোর্স। তারপর আমি সরকারি চাকরি পাই টিচিং লাইফে। টিচিং ছিলাম আমি। এখন আপাতত আমি টিচিং লাইনে নেই। এছাড়া এখন আমি কিছু টিউশন করি, তারপর লেখাও লিখি, কিছু পত্রিকাতেও লিখি, বিভিন্ন রান্নার ওপর রেসিপি করি, আর রিসাইটেশন করি, আবার লিখিও। ধন্যবাদ ম্যাডামকে। ম্যাডাম, আপনি তো বললেন যে আপনি কবিতা আবৃত্তি করেন, তো আপনার থেকে কি একটি আপনার স্বরচিত কবিতা শুনে নিতে পারবো? হ্যাঁ, কেন না, অবভিয়াসলি করব। এখন ম্যাডামের কাছ থেকে একটি ম্যাডামের স্বরচিত কবিতা আমরা শুনে নেব। আচ্ছা, ঠিক আছে, আমি বলছি, আমি লিখেই রেখেছি। আমার স্বরচিত কবিতার নাম মা। মাগো, তোমায় দেখি প্রতিদিন, তবুও তোমারে মনের কোণে বাঁধিনু সারাদিন। সকালে উঠে মা ডাকি, সাড়া দিলে মনে হয় নিত্য নতুন মাকে। নিত্য নতুন সাজে নানা রূপে তোমায় চিনি। আমি যেখানেই থাকি তোমাকে যেন পাই সাথে সাথে। পৃথিবীর কোলে যতদিন বাঁচি ততদিন তোমায় প্রণমী। মাগো, তুমি থাকো সারাক্ষণ আমারই আশেপাশে, তাই তো তোমায় ভালোবাসি অন্তর থেকে অন্তরে। অনেক সুন্দর ম্যাডাম, ধন্যবাদ ম্যাডামকে। ম্যাডাম, আপনি তো ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে যান, তো আপনার থেকে ওইখানের পরিবেশটার ব্যাপারে একটু জেনে নেব। হ্যাঁ, এই ব্যাপারে আমি বলছি যে শান্তিনিকেতন মেডিকেল কলেজটা মধুবন রানীর খামার অবস্থিত। সত্যি সুন্দর একটা পরিবেশ। ওখানে এরকম একটা প্ল্যাটফর্মে আমরা যেতে পারি, সেটা সত্যি একটা আনন্দের বিষয়। আর আমাদের মলয়পীর স্যার সেই প্ল্যাটফর্মটা তৈরি করেছেন। সেখানে গিয়ে আমাদের খুবই কি বলবো, আনন্দের মধ্যে আমরা সেখানে ক্লাস করতে পারি। আর ওখানে সারাটা কলেজের মধ্যেই বিভিন্ন ধরনের গাছ, প্রাকৃতিক যে পরিবেশটা, সেটা সত্যিই শোভনীয়। এবং সেই প্রাকৃতিক পরিবেশটার মধ্যে কি আছে, ফল গাছ আছে, ফুলের গাছ আছে, এবং বিভিন্ন সবজির গাছও সেখানে রয়েছে দেখতে পাই। প্রতিনিয়ত সেখান থেকে যে সবজিগুলি তোলা হয়, সেগুলি দিয়ে সবজি করে সেটাকে আবার যে এখানে স্টুডেন্টরা থাকে তাদেরকেও আবার সেটা পরিবেশন করা হয়। তো সেটা একটা বিশাল বড় দিক, যেটা আগরতলাতে এরকম কোনো একটা পরিবেশ আমরা দেখতে পাই না। সেটা আমরা সেই প্ল্যাটফর্মে দেখতে পাই, যে এত সুন্দর পরিবেশ এবং সেই মনোরম এক দৃশ্য, সেই কলেজে গেলেই মনে হয় একটা শান্তির জায়গা, একটা পজিটিভ জায়গা সেখানে আমরা খুঁজে পাই। ম্যাডাম, আপনি তো বললেন যে আপনি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে যান, তো ম্যাডাম আপনার কাছ থেকে ওইখানে ওপিডি পরিষেবাটা যে চালু আছে, ওই ওপিডি পরিষেবাটার ব্যাপারে একটু জেনে নেব। হ্যাঁ, ওপিডি পরিষেবা সম্বন্ধে আমি বলবো যে আমি নিজেও সেখানে গেছি এবং সেই ওপিডি পরিষেবাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সেখানে 10 টাকার বিনিময়ে সেই পরিষেবাটা আমরা পাই, এবং তার জন্য যে ওষুধের মূল্যটা, মেডিসিনের মূল্যটা, সেখানেও অনেকটা ছাড় দেওয়া হয়।
তারপর যে পরীক্ষাগুলো আছে সেটাতেও আমরা অনেকটা ছাড় পাই, কিন্তু সেই ছাড়গুলি শুধু আমরা শান্তিনিকেতন মেডিকেল কলেজেই পাই। কিন্তু এর বাইরে যদি আমরা সেই বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে দেখাতে যাই তখন কিন্তু আমাদের পুরো ভিজিটেই আমাদের দিতে হয় 10 টাকার বিনিময়ে, সেখানে কিন্তু সেটা কাউন্ট হয় না। তার জন্য আমি বলছি যে এই মলপির স্যারের যে প্ল্যাটফর্মটা, সেখানে ওপিডি পরিষেবাটা সত্যিই এটা কি বলবো আকর্ষণীয় ব্যাপার। এটা সত্যি একটা গরিবদের জন্য খুবই ভালো একটা সুব্যবস্থা, এবং সেই সুব্যবস্থা যাতে আরও ভালো প্রতিনিয়ত এটাকে বেটার ট্রিটমেন্টের জন্য যারা যায় তাদেরকে বলবো আমরা সবাই মিলে ওখানে যেতে পারেন এবং সেই পরিষেবাটা আপনারা নিতে পারেন। ধন্যবাদ ম্যাডামকে। ম্যাম, আপনি তো একজন টিচার ছিলেন, একটা বাচ্চাকে ছোট থেকে বড় করার পিছনে কি কি ভূমিকা থাকে বলে আপনি মনে করেন? একটা বাচ্চাকে ছোট থেকে বড় করার পেছনে সামাজিক কর্তব্য কিছু রয়েছে, পারিবারিক কর্তব্য তো কিছুটা আছেই, আমাদের শিক্ষিকা হিসেবেও আমাদের কিছুটা কর্তব্য রয়েছে। তার বৌদ্ধিক বিকাশ, মানসিক বিকাশ, শারীরিক বিকাশ এবং তার সাংস্কৃতিক বিকাশ প্রত্যেকটাই আমাদেরকে দেখতে হয়। বৌদ্ধিক বিকাশ মানে আমাদের যে বিদ্যালয়গুলি আছে আমরা ওইখানে কিছু কুইজ প্রোগ্রাম করে থাকি, তার মাধ্যমে আমাদের কি বের হয়ে আসে যে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে আমরা বাছাই করি যে বৌদ্ধিক বিকাশটা। তারপর কালচারাল প্রোগ্রাম যেগুলি হয়, সাংস্কৃতিক প্রোগ্রাম, তার থেকে বেছে নিই কার নাটকের ইচ্ছা আছে, কার রিসাইটেশনের ইচ্ছা আছে এবং কার বিভিন্ন ধরনের প্রতিযোগিতার ইচ্ছা আছে, এগুলি আমরা বের করে নিই তার বিভিন্ন কালচারাল প্রোগ্রামের মাধ্যমে। আর যে বিকাশটা এবং শাস্তিমূলক যে শিক্ষাটা সেটা কিন্তু আমরা প্রত্যেককে দেই না, এই কারণে দেই না, শাস্তিমূলক শিক্ষা তো এখন উঠেই গেছে, সেটা যদি আমরা করে থাকি তাহলে তাদের মানসিক বিকাশ হবে না। সেই মানসিক বিকাশটার জন্য আমাদেরকে কি করতে হয়, শাস্তিমূলক কোনো কাজ না করে তাকে সুন্দর করে বুঝিয়ে আমরা তাকে ডেভেলপ করার চেষ্টা করি। আপনার শিক্ষকতার জীবনে একটি স্মরণীয় ঘটনা আমরা শুনে নেব। শিক্ষকতার জীবনে অনেক স্মরণীয় ঘটনাই আছে, তার মধ্যে যেটা আমাকে ভীষণভাবে আকর্ষণ করেছে সেটা হয়েছে আমি তখন হেনরি ডিউজোর টিচার, তখন একটা ছেলে ক্লাস 6-এ পড়ে। তো 6-এ পড়ে আমার সেদিন মানসিক অশান্তি ছিল খুবভাবে, আমি আমার মার জন্য খুব চিন্তা করছিলাম, মার একটা অপারেশন হয়েছিল, তো মানসিকভাবে আমি ভীষণভাবে ভেঙে গেছিলাম। ক্লাসে গিয়ে আমি ঠিকভাবে ক্লাস করতে পারছিলাম না, চোখ দিয়ে জল পড়ছিল। তখন একটি স্টুডেন্ট, যে পিছিয়ে পড়া স্টুডেন্ট, সে ভালো স্টুডেন্টও না, আমরা ওকে পিছিয়ে পড়া স্টুডেন্টেই বলবো, সেরকম ভালো স্টুডেন্ট না, কিন্তু তার যে মানসিক যে বিকাশটা সেটাকে আমাকে ভাবিয়ে তোলে। সেটা কি ভাবিয়ে তোলে সেটা বলতে গেলে আমি বলবো যে সে আমাকে যখন দেখলো আমার মনটা খুব খারাপ, সে আমার কাছে আসলো, এসে বলল, ম্যাম একটা লেখা দাও আমাকে। তো আমি বললাম, কি লেখা দেবো তোকে, তুই তো পারিসই না কিছু। বলে, না আমাকে একটা লেখা দাও। তো লেখা দিলাম। তারপর সে আমাকে বলল, ম্যাম তোমার মনটা খারাপ, কেন খারাপ? তা আমি বললাম, আমার মায়ের শরীরটা খারাপ তার জন্য। বলে কি, না আমাদের গাড়ি আছে, আমার বাবার অনেক গাড়ি আছে, সেইগুলি জিবি বাজারেই আছে, তুমি যদি কোনো দিন আমার বাবার কন্ট্যাক্ট নাম্বার লাগে আমি তোমাকে কন্ট্যাক্ট নাম্বারটা দিলাম, তুমি তোমার কাজে এটাকে ব্যবহার করো। তখন আমি ভাবলাম সে আমাকে কন্ট্যাক্ট নাম্বারটা দিল, আচ্ছা রেখে দিই। কিন্তু কিছুদিন পরেই আমার সেই কন্ট্যাক্ট নাম্বার প্রয়োজন হলো। কেন প্রয়োজন হলো? তখন মাকে আবার সেই জিবিতেই নিয়ে যাওয়া হলো। তখন তার বাবাকে আমি ফোন করি। সেই ফোন করার পেছনে তখন বাজে রাত 2টো, এবং এই রাত 2টোর সময় ভদ্রলোক আমাকে গাড়ি পাঠিয়ে দিলেন এবং আমার মাকে সেখানে নিয়ে ভর্তি করিয়ে দিলাম। সেই ছেলেটাকে আমি সত্যিই খুব আশীর্বাদ করি এবং এটা আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা। ধন্যবাদ ম্যাডামকে। ম্যাডাম, আপনার থেকে এবার জেনে নেব আপনার হবি। আমি কবিতা লিখি, বিভিন্ন পেপারেও লিখি, বিভিন্ন রান্নার উপর কিছু আইটেম আমি লিখি, বাচ্চাদের কিছু খাবার সম্বন্ধে আমিও লিখি, বিভিন্ন মনীষীদের উপরেও লিখি, আর বিভিন্ন আর্টিস্টিক কাজ যেটাকে বলে ফেব্রিক করা, সেটা আমার শাড়িতেও করি, কিছু ব্যাট কাভারও করি, এরকম করি কিছু। এটা নিজেদের জন্য করি, বিজনেস ব্যাপার নয়, নিজেদের জন্য করি। আর মাঝে মাঝে একটু গানও করি, অ্যাঙ্কারিং করি। অ্যাঙ্কারিংটা আমার সবচেয়ে প্রিয় হবিতে। এইটুকুই বলবো আজকে। ঠিক আছে ম্যাম। আপনি বললেন আপনি ড্রয়িং করেন, আপনি কবিতা লিখেন, আপনার এই ব্যস্ত জীবনে আপনি কিভাবে সময় পান এইগুলো করার পেছনে ব্যস্ত জীবন, আমরা মেয়েরা যেমন রাধে তেমন চুলও বাঁধে। তো সেই জায়গাতে আমরা বলবো যে আমাদের সমস্ত কাজের ভাগেই আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। সংসারে সবটাই আমাদের দেওয়ার, নেওয়ার তো কিছু নেই, দেওয়ার। তো তার জন্য এই দিতে গিয়ে
আমরা নিজেকে হারিয়ে ফেলতে পারি না। আমাদের যে যোগ্যতাগুলি আছে সেটার মাধ্যমে আমরা নিজেকে প্রকাশ করব। ধন্যবাদ। ম্যাম, আপনি কি মনে করেন বর্তমান সমাজে মহিলাদের নিজের পায়ে দাঁড়ানো কি খুব প্রয়োজন? এই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, আমি সেটাকে বলবো যে নিজের পায়ে দাঁড়ানোটা খুবই প্রয়োজন। আমাদের সমাজে এখন ছেলে মেয়ে সবাই হাতে হাত মিলিয়ে চলছে। সেই জায়গাতে আমি বলবো যে আমাদের নিজের পায়ে দাঁড়িয়ে স্বনির্ভর হওয়াটা খুবই প্রয়োজন। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের মাঝে উপস্থিত ম্যাডামকে জানাবো অনেক অনেক ধন্যবাদ আমাদের এই প্ল্যাটফর্মে আসার জন্য, ম্যাডামের মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আপনারা চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি ও পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই প্রোগ্রাম আপনাদের কাছে কেমন লাগছে। নমস্কার। নমস্কার।